ভাসি উঠছি। পদ্মা নদীর বুকে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় উঠে এসেছে এক হৃদয় বিদারক গল্প, একজন মায়ের শেষ ত্যাগ আর এক শিশুর বেঁচে ফেরার বেদনার ইতিহাস। দুর্ঘটনা সেই ভয়াল মুহূর্তে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে নদীর গভীরে তলিয়ে যাচ্ছিল, তখন ভিতরে শুরু হয় মৃত্যুর সঙ্গে এক অসহায় লড়াই। চারদিকে পানি ঢুকে পড়ছিল দ্রুত, যাত্রীরা দম নিতে হিমশিম খাচ্ছিলেন। চিৎকার, আহাজারি আর আতঙ্কে ভরে উঠেছিল পুরো পরিবেশ। সেই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে এক মা নিজের সন্তানের জীবন বাঁচাতে নেন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। প্রত্যক্ষদর্শী ও উদ্ধার পাওয়া শিশুটির বর্ণনা অনুযায়ী সে তার মায়ের পাশেই বসেছিল। হঠাৎ দুর্ঘটনার পর পানি ঢুকে গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শিশুটি জানায় সে ঠিকমতো শ্বাস নিতে পারছিল না, চোখে কিছুই দেখতে পারছিল না। ঠিক সেই সময় তার মা তাকে শক্ত করে ধরে রাখেন। কিন্তু যখন পানি আরো উপরে উঠে যায় এবং বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে, তখন মা নিজের সন্তানের দিকে তাকিয়ে শেষ সিদ্ধান্ত নেন। তিনি শিশুটিকে জানালার দিকে ঠেলে দেন এবং তাকে বের হয়ে যেতে বলেন। ছোট্ট শিশুটি তখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি, কিন্তু মায়ের কথায় ভরসা করে কোনোমতে জানালার ফাঁক দিয়ে বাইরে বের হয়ে আসে। এরপরই ঘটে হৃদয় বিদারক সেই মুহূর্ত। মা নিজে আর বের হতে পারেননি, তিনি বাসের ভিতরেই আটকা পড়ে যান। পানির সঙ্গে লড়াই করে শিশুটি কোনোমতে উপরে উঠে আসে। পরে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে গামছা ছুড়ে দেয় এবং টেনে তীরে তুলে আনে। শারীরিকভাবে সে বেঁচে গেলেও মানসিকভাবে সে যেন মুহূর্তেই ভেঙে পড়ে। তীরে উঠে শিশুটির প্রথম প্রশ্ন, আমার আম্মু কই? তারপরে শুরু হয় তার বুক ফাটা কান্না। সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে শিশুটি জানায়, আমার আম্মু বাসের ভিতরে ছিল, আমি দম নিতে পারছিলাম না, কিছুই দেখতে পাই নাই। আমার আম্মু আমাকে জানালা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু উনি বের হতে পারে নাই। এই কথাগুলো শুধু একটি ঘটনার বর্ণনা নয়, বরং একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসার জীবন্ত প্রমাণ। উদ্ধারকর্মীরা জানান, বাসটি দ্রুত পানির নিচে তলিয়ে যাওয়ায় ভিতরে আটকে পড়া অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। বিশেষ করে যারা জানালার কাছে ছিলেন না, তাদের জন্য পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে অনেকেই একে অপরকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু প্রবল স্রোত এবং পানির চাপ তাদের সেই সুযোগ দেয়নি। তবে এই দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে এই মা ও সন্তানের ঘটনা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শিশুটিকে উদ্ধার করার পর থেকে সে বারবার নদীর দিকে তাকিয়েছিল। সে যেন বিশ্বাস করতে পারছিল না তার মা আর ফিরে আসবে না। বিশেষজ্ঞরা বলছেন, এমন ভয়াবহ অভিজ্ঞতা একটি শিশুর মনে গভীর মানসিক ক্ষত তৈরি করতে পারে, যা দীর্ঘদিন তাকে তাড়া করে বেড়াবে। এই বয়সে নিজের চোখের সামনে মাকে হারানোর স্মৃতি সহজে মুছে যাওয়ার নয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে মায়ের ভালোবাসার তুলনা পৃথিবীতে আর কিছু দিয়ে হয় না। নিজের জীবন বিপন্ন জেনেও একজন মা সন্তানের জীবন বাঁচাতে দ্বিধা করেন না। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। নিখোঁজদের স্বজনরা নদীর পাড়ে অপেক্ষা করছেন, কেউ প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায়, কেউ অন্তত শেষবারের মতো দেখতে চেয়ে। এদিকে শিশুটি এখন স্বজনদের কাছে রয়েছে, তবে তার মুখে একটাই কথা, আমার আম্মু আসবে। কিন্তু বাস্তবতা নির্মম। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি এক মায়ের শেষ ভালোবাসার গল্প। তিনি নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেছেন। শেষ পর্যন্ত বলা যায় সেই মা হয়তো আর নেই, কিন্তু তার ত্যাগ চিরদিন বেঁচে থাকবে তার সন্তানের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি জীবনে। মা হারিয়ে গেছে পদ্মার গভীরে, কিন্তু তার ভালোবাসা ডুবে যায়নি। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেফতার ৩ জন আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানার সংযুক্ত অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাচ্ছে, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আসামিদের আইন অনুযায়ী দেশে হস্তান্তর করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল 7টায় রাজারবাগ পুলিশ লাইন্স পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে। এ সময় পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের মামলার তদন্ত চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, তবে সম্ভবত নারাজির কারণে পুনরায় তদন্ত চলছে। ভারতের পুলিশ ইতিমধ্যে প্রথমে 2 জন এবং পরে আরেকজন আসামিকে গ্রেফতার করেছে। বাংলাদেশের দূতাবাস ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছে, যাতে আসামিদের দেশে ফিরিয়ে আনা যায়। অন্য প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
মিরপুর থেকে ডিজিএফ এর সাবেক মহাপরিচালক খালেদ মামুন আটক সংক্রান্ত তথ্য তিনি এখনো নিশ্চিত নন। এছাড়া সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে পুলিশ সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের মানোন্নয়ন, ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেনিং এর জন্য আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি হত্যা 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকায় সংঘটিত হয়। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ অন্যান্যদের ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের ফেরত আনার প্রক্রিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে চলছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দ 10 লাখ টাকা ব্যয়ের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য তুলে ধরেন। পোস্টে জানানো হয়, দেবিদ্বার উপজেলা দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত পুরো অর্থ সঠিকভাবে বিতরণ করা হয়েছে। 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 144টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী 1000 মানুষকে 1000 টাকা করে মোট 10 লাখ টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি আরো 500 জনের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। একই তালিকায় সব তথ্য সংযুক্ত থাকায় সম্পূর্ণ তালিকায় উন্মুক্ত করা হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে, তবে প্রশাসনিক প্রয়োজনে তথ্য যাচাইয়ের সুযোগ রাখা হয়েছে। হাসনাত আব্দুল্লাহ জানান, এই বরাদ্দ বিতরণে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তায় আওতায় আনা সম্ভব হয়নি। সরকারি বরাদ্দের মাধ্যমে 1000 এবং ব্যক্তিগত উদ্যোগে আরো 500 জন সহায়তা পেয়েছেন। ফলে অনেক মানুষ এখনো এই সহায়তার বাইরে রয়ে গেছেন। এই উদ্যোগকে স্থানীয়ভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একযোগে 12টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যাহার করা হয়েছে 5 জন সচিবকে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। একইভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. এবাদুর রহমানকে 1 বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলাকে বাস্তবায়ন ও পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ দেলার হোসেনকে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।